আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। হাতিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। দর্শক সেখানে আছেন সহকর্মী আবির আহমেদ। আবির, শিক্ষার্থীরা কি বলছেন আমাদেরকে জানান। বাবু, স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের ঘেরাও কর্মসূচি হিসেবে এইমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তারা একটি বড় মিছিল নিয়ে এই পুরো এলাকা প্রদক্ষিণ করে। তাদের সাথে এই জায়গা থেকে ভিতরে ঢোকার জন্য কিন্তু পুলিশের সাথে প্রথমে একতরফা ধস্তাধস্তি হয়েছে, কিন্তু তারপরে এখন তারা এখানে অবস্থান নিচ্ছেন। তারা স্লোগান দিচ্ছেন যে বৈষম্য বিরোধী হাতিয়াতে, নোয়াখালীর হাতিয়াতে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলা করেছে আওয়ামী লীগের সাবেক এমপি মোহাম্মদ আলীর লোকজন বলে এমনটি অভিযোগ করেন তারা। এদিকে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, বর্ণানীতে কিন্তু শেখ সেলিমের বাসায় ভাঙচুর হওয়ার একটি ঘটনা এখন পর্যন্ত জানতে পেরেছি। এদিকে পিজি হাসপাতালের সামনেও অপর একটি ঘটনা, ফটকে যে শেখ মুজিবের নাম লেখা আছে সেই নামটি মোছার জন্য কিন্তু সেখানেও ভাঙচুর চালানো হয়েছে, সেই নাম সরানো হয়েছে। এখানে বর্তমানে এই যমুনার সামনে তারা অবস্থান নিচ্ছে। তারা বলছে যে হাতিয়াতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররা কেন আবার হামলা করলো, সেই বিচার যেন দ্রুত করা হয় এবং তাদের যাতে সাথে সাথে গ্রেফতার করা হয়। এবং তারা আরেকটি বিষয় বলছেন যে এখানে আসলে সরকার, অন্তর্বর্তী সরকার অথবা প্রশাসনের গাফেলতি থাকতে পারে, যার কারণে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর এই হাতিয়াতে হামলা করা হয়েছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, তা সেখানে কিন্তু গোলাগুলির খবরও পাওয়া গেছে, তাদের উপর হামলা করা হয়েছে এবং আওয়ামী লীগের যিনি সাবেক এমপি তার লোকজন হামলা করেছে বলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এরা অভিযোগ করছেন। বর্তমানে তারা এখানে অবস্থান নেবেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া হবে, যতক্ষণ পর্যন্ত না বলা হবে যে যতক্ষণ পর্যন্ত তাদেরকে গ্রেফতার করার মানে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই জায়গাতে অবস্থান নেবেন। কিছুক্ষণ আগে কিন্তু প্রধান উপদেষ্টার থেকে একটি বিবৃতি দেয়া হয়েছে, কিছুক্ষণ আগে জানতে পেরেছি। সেটি হয়তো কিছুক্ষণের মধ্যে আর অন্যান্য যে তথ্যগুলো সেগুলো জানতে পারবো। এখন আপাতত এই জায়গার পরিবেশ থমথমে রয়েছে। বাবু, ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের বহিঃপ্রকাশ ঘটেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস উইংয়ের পাঠানো বিবৃতিতে বলা হয়, গত ৬ মাসে ৩২ নম্বর বাড়িটিতে কোনো ধরনের আক্রমণ, ধ্বংসযজ্ঞ হয়নি, কিন্তু বুধবার রাতে ঘটনা ঘটে পলাতক শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা ওই বিবৃতিতে বলা হয়, জুলাই গণ অভ্যুত্থানকে অবমাননার পাশাপাশি শহীদ এবং আহতদের অপমান করেছেন শেখ হাসিনা। বিবৃতিতে আরও বলা হয়, পালিয়ে থেকে দেশকে অস্থিতিশীল করতে হুমকি ধামকি দিচ্ছেন শেখ হাসিনা। তার এই সহিংস আচরণের প্রতিক্রিয়া হিসেবে ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি ধ্বংস করে দেয়ায় নিন্দা জানিয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল মিডিয়া ব্রিফিংয়ে এই নিন্দা জানান। হিন্দুস্তান টাইমস জানায়, সাংবাদিকদের প্রশ্নের জবাবে রণধীর বলেন, শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন ৫ই ফেব্রুয়ারি ধ্বংস করে দেয়া হয়েছে, এটা নিন্দনীয়। তিনি আরও বলেন, দখলদার বাহিনী ও নিষ্পেষণকারীদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বিরচিত প্রতিরোধের প্রতীক এই বাড়ি। যারা স্বাধীনতা যুদ্ধকে মূল্যায়ন করে, বাংলা পরিচয়কে লালন করে, তারা এই বাড়ির গর্বিত গুরুত্ব সম্পর্কে অবহিত। এই বাড়িটি বাংলাদেশের জাতীয় চেতনা, এই ভাঙচুরের কড়া নিন্দা জানানো উচিত। শেখ হাসিনা ভারতে বসে বক্তব্য দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করায় ঢাকায় নিযুক্ত ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শেখ হাসিনার এসব কর্মকাণ্ড দুদেশের মাঝে সম্পর্ক বিনষ্ট করছে জানিয়ে ভারতকে একটি প্রতিবাদ লিপি দিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ক্ষোভের বহিঃপ্রকাশেই ধানমন্ডি ৩২ ভাঙচুর করেছে জনতা। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। ৬ মাস আগে গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান স্বৈরাচার শেখ হাসিনা।
তবে বিদেশের মাটিতে বসেও দেশকে অস্থিতিশীল করতে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা প্ল্যাটফর্মে বক্তব্য ও বিবৃতি দিয়ে যাচ্ছেন তিনি। এমন অভিযোগ করে প্রতিবাদ জানাতে বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধেকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দুদেশের সম্পর্ক সমুন্নত রাখতে শেখ হাসিনাকে থামাতে ভারতকে অনুরোধ জানানো হয়েছে। তার যেসব বক্তব্য প্রধানত মিথ্যা উনি উল্লেখ করছেন, সেটা এক ধরনের ইনস্টেবিলিটিতে প্রভোগ করছে বাংলাদেশে। এই জন্য আমরা অনুরোধ করেছি যে এই প্র্যাকটিসটা বন্ধ করার জন্য তারা যেন ব্যবস্থা নেয়। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের জন্যই ছাত্র জনতা ধানমন্ডি ৩২ ভাঙচুর করেছে উল্লেখ করে এই ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে জানান উপদেষ্টা। তার সাম্প্রতিক বক্তব্যগুলি ছিল অত্যন্ত বেশি আক্রমণাত্মক, যে কারণে হয়তো এই ইয়াং জেনারেশনের সেন্টিমেন্টেশন শক্ত খুব বেশিভাবে লেগেছে। এটাকে আমরা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই দেখব, কিন্তু তারপরেও এরকম ঘটনার পুনরাবৃত্তি রোধ করার চেষ্টা করতে হবে। অন্তর্বর্তী সরকার গঠনের পর গত ৬ মাসে বিভিন্ন ইস্যুতে এ নিয়ে ৪ বার ঢাকায় নিযুক্ত ভারতীয় কূটনীতিকদের তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয়। তো এই প্রসঙ্গ দিয়ে একটা শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। চলতি বছরের শেষ দিকে জাতীয় সংসদের নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানের ব্রডকাস্টিং কর্পোরেশন এনএইচকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা আরও জানান, তিনি নিশ্চিত করতে চান বাংলাদেশ তার নিজ পায়ে দাঁড়াবে এবং আরও শক্তিশালী হবে। এছাড়া যারা নির্বাচিত হবে তারা কাজ করার জন্য শক্তিশালী ভিত্তি পাবে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, যখন ক্ষমতা গ্রহণ করেছিলেন ওই সময় থেকে অনেক দূর এগিয়েছে দেশ, কারণ একটি বিধ্বস্ত সমাজ, অর্থনীতি, রাজনীতি এবং বিচারিক ব্যবস্থা পেয়েছিলেন তারা। বলেন, নির্বাচনের সবচেয়ে দ্রুত সময় হতে পারে এ বছরের শেষ দিক। যখন নির্বাচন হবে, যারা নির্বাচিত হবে তারা কাজ করার জন্য শক্তিশালী একটি ভিত্তি পাবে। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত অভিযোগে অভিনয়শিল্পী ও হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার জানায়, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের আশ্বাসে প্রায় ৭ ঘণ্টা পর অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন শহীদ পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, ৬ মাস পার হয়ে গেলেও এখনও খুনিদের বিচারের আওতায় আনতে পারেনি সরকার। এর আগে বৃহস্পতিবার সকালে জুলাই বিপ্লবে ছাত্র জনতাকে হত্যার সাথে জড়িতদের গ্রেফতার এবং বিচারসহ ৫ দফা দাবিতে শাহবাগে অবস্থান নেন শহীদ পরিবারের স্বজনরা। রিপোর্ট কায়কোবাদ মাহমুদের। ছাত্র জনতার আন্দোলনে গত ৫ আগস্ট যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হয়ে মারা যান ১৩ বছর বয়সী শাওন। ঘটনার ৬ মাস পর সন্তান হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেন বাসির আলম। আমাদেরকে সরকার যা যা বলছে তা করতেছে না। আমাদেরকে বলছে পুনর্বাসন দিবে, আর্থিক সহযোগিতা দিব, আমাদের কিছু দিতেছে না। বাসির আলমের মতোই স্বজন হারানোর বিচারের দাবিতে শাহবাগ এসেছেন ভুক্তভোগী পরিবারগুলো। তারা বলেন, অন্তর্বর্তী সরকার বিচার নিশ্চিত করা, পুনর্বাসন সহ নানা আশ্বাস দিলেও ৬ মাস পরও পূরণ হয়নি কোনোটি। আমরা খুনি হাসিনার বিচার চাই, হে বিচারে তো হয় না। ইয়ারা আঙ্গ বাড়ি নাই, ঘর নাই, আঙ্গুর কিছু করি দেব। তা আমার বাড়ি নাই, ঘর নাই, আমার হুতার ঘর একটা শাল, ১১ বছর বয়স, বউ আছে, আমি এক মা স্বামী হারা, ফুত হারা। পরে আন্দোলনকারীদের সাথে সমঝোতা করতে বৃহস্পতিবার বিকেলে শাহবাগে আসেন নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, খুনিদের বিচার না করতে পারলে তা হবে সরকারের সবচেয়ে বড় সীমাবদ্ধতা। আগামী রবিবারে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করার জন্য ইচ্ছা ব্যক্ত করেছেন এবং সেদিন শহীদ পরিবারের পক্ষ থেকে সকল প্রকার যৌক্তিক দাবিগুলো তুলে ধরা হবে। সার্জিস আলমের আশ্বাসে প্রায় ৭ ঘণ্টা পর শাহবাগ মোড় অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে এবছর ২১শে পদক পাচ্ছেন দেশের ১৪ নাগরিক এবং জাতীয় নারী ফুটবল দল। বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়। ২০২৫ সালে ২১শে পদকের জন্য শিল্পকলায় মোট ৫ জন মনোনীত হয়েছেন, যাদের মধ্যে চলচ্চিত্রে
আজিজুর রহমান মরণোত্তর, সঙ্গীতে 2 জন, ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া মরণোত্তর ও ফেরদৌসারা, আলোকচিত্রে নাসির আল মামুন এবং চিত্রকলায় রোকেয়া সুলতানা। সাংবাদিকতা 21 পদকের জন্য মনোনীত হয়েছেন মাহফুজুল্লাহ মরণোত্তর, সাংবাদিকতা ও মানবাধিকারে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, সংস্কৃতি ও শিক্ষায় মনোনীত হয়েছেন দ্রিকের প্রতিষ্ঠাতা আলোকচিত্রী ডক্টর শহীদুল আলম এবং শিক্ষায় পাচ্ছেন অধ্যাপক ডক্টর নিয়াজ জামান। আর বিজ্ঞান ও প্রযুক্তিতে 21 পদক পাচ্ছেন অভ্রর উদ্ভাবক মেহেদি হাসান খান। সমাজসেবায় এবছর মনোনীত হয়েছেন মোহাম্মদ ইউসুফ চৌধুরী মরণোত্তর। ভাষা ও সাহিত্যে 2 জন মরণোত্তর পদক পাচ্ছেন কবি হেলাল হাফিজ ও শহীদুল জহির। গবেষণায় 21 পদক পাচ্ছেন লেখক মইদুল হাসান। এছাড়া ক্রীড়ায় এবছর পদক পাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে তা আইনি প্রক্রিয়ায় করার পক্ষে মত তার। বলেছেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই জনগণ আওয়ামী লীগের রাজনীতি প্রত্যাখ্যান করেছে। অপকর্মের জন্য অনুশোচনা করে ক্ষমা না চাওয়া পর্যন্ত মানুষ আওয়ামী লীগকে গ্রহণ করবে না বলেও মন্তব্য করেন তিনি। এনটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে এসব বলেন সালাউদ্দিন আহমেদ। ইমরুল হাসানের রিপোর্ট। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান ঠেকাতে চরম নির্মমতা চালায় স্বৈরাচার শেখ হাসিনার সরকার। গুলি করে হত্যা করা হয় হাজারো আন্দোলনকারীকে। এছাড়া 15.5 বছরের টানা শাসনে বিরোধী মত দমনে গুম খুনের আশ্রয় নেয় তারা। এমন প্রেক্ষিতে তাদের নিষিদ্ধের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, শুধু সরকার হিসেবেই নয়, সংগঠন হিসেবে অপরাধের নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ। তাই কেবল ব্যক্তির নয়, সংগঠনের বিচারও হতে হবে। আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করি নাই। গণহত্যার জন্য তারা এখনো ক্ষমা প্রার্থনা করে নাই। বাংলাদেশের দুঃশাসন এবং দীর্ঘ ফেসিবাদের যে চর্চা তারা করেছে, তার জন্য তাদের মধ্যে কোনো অনুশোচনা লক্ষ্য করা যাচ্ছে না। আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে জনগণ ততক্ষণ পর্যন্ত বৈধতা দিবে না, ততক্ষণ পর্যন্ত সুযোগ দিবে না, যতক্ষণ পর্যন্ত তাদের বিচার না হচ্ছে ব্যক্তি পর্যায়ে যারা গণহত্যার জন্য দায়ী তাদের, এবং সংগঠন হিসেবে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার যতদিন না হচ্ছে, সাব্যস্ত না হচ্ছে। তিনি বলেন, আইনি প্রক্রিয়া মেনেই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা সম্ভব। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে হলে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া উচিত, তাদের বিচার করা উচিত। আমরা আহ্বান করেছিলাম যে সংবিধানের 47 অনুচ্ছেদের অনুবলে আইনে একটি সংশোধনী আনা প্রয়োজন ছিল মানবতা বিরোধী অপরাধ আদালতের আইনে, কিন্তু ক্যাবিনেটে ওঠার পরে সেই জায়গা থেকে সরকার সরে যায়। মানবতা বিরোধী অপরাধ, গণহত্যার জন্য বিচার করার যে বৈধতা আছে সংবিধানে, সেটা রাজনৈতিক সংগঠন হিসাবে রাজনৈতিক দলের এবং অঙ্গ সংগঠনের সবাই সিদ্ধান্তক্রমে যে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ, তার জন্য প্রযোজ্য। তাহলে সংগঠনের বিচার করার জন্য যদি আইনি প্রক্রিয়াটা গ্রহণ করা যায় এবং বিচারের মাধ্যমে সাব্যস্ত হয়, জনগণ সেটা মেনে নেবে। আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ, বিএনপির এমন বক্তব্যের ব্যাখ্যাও দেন সালাউদ্দিন আহমেদ। জনগণ নির্ধারণ করে এক রাজপথে, আর নির্ধারণ করে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সার্বভৌম সংসদে। তখন রাজপথে জনগণ তো সিদ্ধান্ত দিয়েছে, রাজপথে জনগণ গণ অভ্যুত্থান করেছে, গণহত্যাকারী আওয়ামী লীগের বিরুদ্ধে তাদেরকে বিতাড়ন করেছে এবং বাংলাদেশে ফেসিবাদী গণহত্যাকারী আওয়ামী রাজনীতিকে তারা প্রত্যাখ্যান করেছে। এখন জনগণ তাদেরকে স্বাগতম জানাবে কিনা সেই প্রশ্নের তো আর উত্তর খোঁজার প্রয়োজন নেই, উত্তর তো দিয়েই দিয়েছে। তারপরেও যদি বলি যে জনগণ কিভাবে নির্ধারণ করবে, জনগণ এখন কোথাও বাংলাদেশের কোনো জায়গায় আওয়ামী লীগের কোনো রাজনৈতিক কর্মকাণ্ডকে তারা স্বাগতম জানাচ্ছে না, ওয়েলকাম করছে না। তাদের প্রশ্ন যে এত গণহত্যা করার পরেও কি বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করার কোনো অধিকার রাখে? সুতরাং আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশের জনগণ যেভাবে প্রত্যাখ্যান করেছে সেটাই বহাল আছে। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। রাষ্ট্রীয় শত শত কোটি টাকা অপচয় করে বিদেশ ভ্রমণ ও ভুয়া ডক্টরেট ডিগ্রি অর্জনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রকাশ্য অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এসব তথ্য জানিয়েছেন। দুদক জানায়, প্রধানমন্ত্রী থাকাকালীন সরকারি টাকা ব্যয়ে শেখ হাসিনা বিদেশ সফরকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ ভাড়া করতেন
সঙ্গে নিয়ে যেতেন সফর সঙ্গীদের বিশাল বহর। 2019 থেকে 2024 সালের মাঝামাঝি পর্যন্ত 5 বছরে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থাটি 250 কোটি টাকা ব্যয়ে 48টি ভিভিআইপি ফ্লাইট পরিচালনা করেছে। এসব সফরে শেখ হাসিনা ব্যয় করেছেন প্রায় 200 কোটি টাকা। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ভুয়া ডক্টরেট ডিগ্রি সংগ্রহের অভিযোগও রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। চব্বিশের গণ অভ্যুত্থানের চেতনায় সাজানো হয়েছে এবারের বইমেলা। মেলা প্রাঙ্গণ জুড়ে আছে জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন ব্যানার ও পোস্টার। পিছিয়ে নেই বই প্রকাশেও। প্রকাশকরা বলছেন এবারের মেলায় অন্যান্য বইয়ের পাশাপাশি ব্যাপক চাহিদা রয়েছে জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক বইয়ের। এদিকে মেলার 6ষ্ঠ দিনে এসেছে নতুন 80টি বই। সাদরিনা খন্দকারের রিপোর্ট। রাজনৈতিক পট পরিবর্তনের পরে প্রথম বইমেলার বইয়ের পাতায় প্রতিফলিত হচ্ছে জুলাই আন্দোলন। আন্দোলনের চিত্র ফুটিয়ে তুলতে রাখা হয়েছে জুলাই চত্বর। মেলায় বেশিরভাগ স্টল সাজানো হয়েছে বিপ্লবের প্রতীক হিসেবে লাল, শোকের প্রতীক হিসেবে কালো ও আশার প্রতীক হিসেবে সাদা রং ব্যবহার করে। তরুণ পাঠকরা বলছেন এবারের মেলায় মুক্ত পরিবেশে জুলাই অভ্যুত্থানের প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। মানে আমাদের অভ্যুত্থানের চেতনাটা কেমন ধারণ করলো সেটা একটু দেখা, বা এটা আমরা বইয়ের মধ্যে কতটা প্রতিফলন দেখছি। আরও কিছু স্টল হলে অবশ্যই ভালো হতো, আরও দরকারও ছিল হওয়া। তবু যতটুকু হয়েছে আমি মনে করি স্যাটিসফাইড আমরা। এবার মেলায় এসে অনেক ভালো লাগছে। তার চেয়ে বড় বিষয় হচ্ছে জুলাই যে গণঅভ্যুত্থান হয়েছে তার প্রতিফলনের হচ্ছে কয়েকটা বই বের হয়েছে, অনেক লেখকরা নতুনভাবে কিছু লিখেছে। তো ওইটাই আমরা বই পড়ে জ্ঞান অর্জন করতে পারবো, আমাদের ভবিষ্যতে যারা আসবে, যে প্রজন্মগুলো আসছে তারাও এই সম্পর্কে জানবে। এবারের বইমেলায় আমি অধিকাংশ বইগুলাই আমার জুলাই আগস্ট সম্পর্কিত এবং ফ্যাসিস্ট হাসিনা কেন্দ্রিক এই বইগুলাই নিব আর কি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বেশ কিছু প্রকাশনা প্রতিষ্ঠান মেলায় এনেছে 24-এর গণ অভ্যুত্থান কেন্দ্রিক বই। স্টলে আর কি জুলাই সংক্রান্ত 36 জুলাইয়ের অভ্যুত্থানের যেই বইগুলো আছে, লেখকরা আছেন তারা ব্যাপক হারে বই দিয়েছেন। 120টার মতো বই মেলার মাঠে আসছে। এর মধ্যে আছে হলো জুলাই নিয়ে কিছু বই, যেগুলো একটু বেশ মেলার মাঠে আমরা সাড়া পাইতেছি। এদিকে বৃহস্পতিবার থেকে মেলায় শুরু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে জুলাইয়ের গল্প অনুষ্ঠান। আন্দোলনে অংশগ্রহণকারী আহত এবং নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবে এই আয়োজনে। প্রথম দিনের আয়োজনে উপস্থিত ছিলেন শহীদ আনাসের পরিবার। আজকে যে হাহাকার, এই হাহাকার আমার মৃত্যুর সাথে হয়তো শেষ হয়ে যাবে। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর সাথে বৈঠক করেছে ফুড ও বেভারেজ খাতের ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁয় রাজস্ব ভবনে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের সাথে এই বৈঠক করেন তারা। বৈঠক শেষে খাদ্যপণ্যের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা জানান এই বৈঠকে খুব বেশি ফলপ্রসূ আলোচনা হয়নি। ভ্যাট বিষয়ে পরবর্তী সিদ্ধান্তের জন্য এনবিআর চেয়ারম্যান বাজেট পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন, যাতে সন্তুষ্ট নন তারা। তবে এ বিষয়ে কঠোর কোনো কর্মসূচিতে যেতে চান না ব্যবসায়ীরা। ধৈর্যের সাথে বিষয়টি আলোচনার মাধ্যমে সুরাহা করতে চান ফুড ও বেভারেজ ব্যবসায়ীরা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।